সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি থেকে শুরু করে সর্বশেষ গোয়েন্দা প্রধান খাদেমিকে হত্যা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট। তবুও যুদ্ধের ময়দানে অনড় ইরান। ইরানের এই মনোবল দেখে চমকে যাচ্ছে গোটা বিশ্ব। নেতারা খুন হচ্ছেন, কিন্তু নেতৃত্বে অনড় ইরান। বিশ্বের একাধিক গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বিশেষজ্ঞরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারা ভাবছেন ইরানের এই ক্ষমতার উৎস তাদের মনোবল ও চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার অস্ত্র এবং প্রযুক্তিগত কৌশল। উত্তর কোরিয়ার হওয়াসং-18 ক্ষেপণাস্ত্র ইরানের হাতে, এমন আলোচনা সামনে আসার পরপরই ইরানের বন্ধু তালিকায় উঠে আসছে চীন ও রাশিয়ার নাম। যুদ্ধের ৩৯তম দিনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও উত্তাল ও যুদ্ধাঙ্গদেহী মনোভাব ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। ইরানের গোয়েন্দা প্রধান মজিদ খাদেমিকে হত্যা করার পরপরই প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিহত হন ৪ জন, ধ্বংসস্তূপে পরিণত হয় একটি বহুতল ভবন। এখনও ইসরায়েলে বিভিন্ন ফ্রন্ট থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান ও তার মিত্ররা। ইরানে সংঘটিত ধারাবাহিক এই হত্যাকাণ্ডের প্যাটার্ন দেখে বিশ্লেষকরা অনুমান করছেন, প্রথমে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব, এরপর নিরাপত্তা কাঠামোর স্তম্ভ এবং সর্বশেষে গোয়েন্দা নেটওয়ার্ককে টার্গেট করা হয়েছে। খামেনি থেকে শুরু করে শামখানি, পাকুর, নাসিরজাদে, মুসাভি, একই দিনে রাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড প্রায় শূন্য করার চেষ্টা হয়েছে। মার্চে লারেজানি ও নিরাপত্তা কাঠামোর অন্যান্য ব্যক্তিদের হত্যা, আর এপ্রিলের শুরুতে গোয়েন্দা প্রধান মজিদ খাদেমির মৃত্যু। সব মিলিয়ে এটি শুধু লিডারশিপ কিলিং না, বরং একটি রাষ্ট্রের অপারেশনাল সিস্টেম ভেঙে ফেলার পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে বড় ব্যর্থতা এখানেই। প্রতিটি হত্যার পর ইরান ভেঙে পড়েনি, বরং দ্রুত রিকনফিগার করেছে। নতুন নিয়োগ, দায়িত্ব পুনর্বন্টন এবং বিকেন্দ্রীকৃত কমান্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে অপারেশন থামেনি। বিশ্লেষকদের ভাষায় এটি ডিপ বেঞ্চ স্টেট, যেখানে নেতৃত্ব কোনো ব্যক্তি নয়, বরং একটি সিস্টেম। ফলে নেতৃত্বে আঘাত মানেই যুদ্ধ থেমে যাওয়া, এই ধারণা এখানে কার্যকর হয়নি। এই সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মোজাইক ডিফেন্স, যেখানে ইউনিটগুলো আংশিক স্বায়ত্তশাসিতভাবে কাজ করতে পারে। ফলে কেন্দ্রীয় কমান্ডে আঘাত এলেও ফিল্ড অপারেশন চালু থাকে। এই কারণেই দেখা যাচ্ছে নেতারা নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা, উপসাগরীয় অঞ্চলে ড্রোন আক্রমণ এবং বিভিন্ন ফ্রন্টে সমন্বিত চাপ বজায় রাখা সম্ভব হয়েছে। এদিকে যুদ্ধ এখন পুরোপুরি জ্বালানি ও বাণিজ্য রুটের নিয়ন্ত্রণে ঢুকে গেছে। যুক্তরাষ্ট্র সরাসরি হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো এটি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তেহরান নির্বাচিত জাহাজকে পার হতে দিচ্ছে, আবার অনেক এলএনজি জাহাজ শেষ মুহূর্তে ফিরে যাচ্ছে। অর্থাৎ প্রণালী এখন একটি নিয়ন্ত্রিত চাপের অস্ত্র, যেখানে পুরোপুরি বন্ধ না করেও বাজারকে অস্থির রাখা হচ্ছে। এর বিপরীতে আরও বড় হুমকি এসেছে বাব আল মান্দাব প্রণালী নিয়ে। এই সংকীর্ণ রুট দিয়ে বিশ্বের প্রায় 10% বাণিজ্য এবং 5% জ্বালানি প্রবাহিত হয়। ইরান যদি ইয়েমেন ভিত্তিক হুথিদের মাধ্যমে এটি অস্থিতিশীল করে, তাহলে শুধু তেল নয়, এশিয়া থেকে ইউরোপের কন্টেইনার সাপ্লাই চেইনও একসাথে ভেঙে পড়বে। বিশ্লেষণ বলছে, হরমুজ ও বাব আল মান্দাব একসাথে অকার্যকর হলে বৈশ্বিক জ্বালানি প্রবাহের 1/4 পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। এই পুরো পরিস্থিতিতে বাইরের সহায়তার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার সম্ভাব্য স্যাটেলাইট ও টার্গেটিং ডাটা, চীনের ডুয়াল ইউজ প্রযুক্তি ও অর্থনৈতিক সাপোর্ট, এসব বিষয় ইরানের যুদ্ধ সক্ষমতাকে ধরে রাখতে সাহায্য করছে বলে একাধিক বিশ্লেষণে উঠে এসেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তনটি ঘটেছে আঞ্চলিক ফ্রন্টে। ইসরায়েলের ভেতরে সরাসরি হামলা, উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার, লেবানন, ইরাক, ইয়েমেন জুড়ে প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় রাখা, সব মিলিয়ে যুদ্ধ এখন বহুস্তরীয় হয়ে গেছে। অর্থাৎ এটি আর ইরান বনাম যুক্তরাষ্ট্র নয়, বরং একটি বিস্তৃত নেটওয়ার্ক ভিত্তিক সংঘাত। বাস্তবতা হলো, এই যুদ্ধকে নেতৃত্ব হত্যা দিয়ে থামানো যাচ্ছে না, আর কেবল সামরিক শক্তি দিয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কারণ এটি একই সাথে কমান্ড স্ট্রাকচার, বাণিজ্য রুট এবং আঞ্চলিক জোট সবকিছুর উপর দাঁড়িয়ে আছে। ফলে প্রতিটি নতুন আঘাত যুদ্ধকে শেষের দিকে না নিয়ে গিয়ে বরং আরও জটিল ও বিস্তৃত করে তুলছে, যেখানে ফলাফল নির্ধারণ করবে শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতির ভারসাম্য।